বিসমিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি সংক্ষিপ্তভাবে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি। 2026-এর ছাত্রগণ অভ্যুত্থানের 2024-এর ছাত্রগণ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি, বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি, যিনি এদেশের মহান স্বাধীনতার মহান ঘোষক। শ্রদ্ধা নিবেদন করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মা এবং আপসহীন দেশনেত্রী খেতাব পেয়েছেন। আমি সকল জাতীয় নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাক্কালে এই দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, ভূমিকা রেখেছেন। আমি আজকে নতুন করে আবিষ্কার করলাম আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ মাহমুদ তাহের, শিশু মুক্তিযোদ্ধা, তাকে আমি স্বাগতম জানাই। আমাদের সম্মানিত, আমি সবাইকে সম্মান প্রদর্শন করতে কসুর করি না মাননীয় স্পিকার। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি করেন, সেটা আমার ভালো লাগে। কয়েকজন মুক্তিযোদ্ধাও ওই পারে আছে। আজকে ইতিহাসের একটা ফয়সালা করে দেওয়ার মতো একটা বিষয় আমি মনে রেখেছি, যদি সময় পাই এটা নিয়ে আর কখনো বিতর্ক হওয়া ঠিক হবে না। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর যেহেতু বক্তৃতা রাখছি, ধন্যবাদ প্রস্তাবের উপরে মহামান্য রাষ্ট্রপতিকে ইনস্টিটিউশনের প্রধান হিসেবে ধন্যবাদ এই জন্যই জানাই যে 2024-এর 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত এই রাষ্ট্রে সরকারবিহীন অবস্থায় যে রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা পালন করেছেন, সেই জন্য সেই 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, পার্লামেন্ট ডিজলভ হয়েছে, মন্ত্রিপরিষদ নাই, এবং 106 কনস্টিটিউশনের অ্যাডভাইজারি রোলের বিপরীতে প্রেসিডেন্ট অ্যাডভাইস চেয়েছেন সুপ্রিম কোর্টের কাছে, যার অনুবলে ইন্টারিম গভর্নমেন্ট সৃজন হয়েছে, কিন্তু কোনো টাইম লিমিট দেওয়া ছিল না। তারও একটা কারণ ছিল, চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশন পদত্যাগ করেছে। সেই রকম একটা অবস্থায় এই রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা হিসেবে তাকে দায়িত্ব পালন করতে হয়েছে। সেই জন্য ধন্যবাদ জানাই। ভাষণের জন্য পরে দেব। আমাদের এখানে একজন মাননীয় সংসদ সদস্য আছেন, বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ সহ আরও অনেকেই চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে শপথ গ্রহণ করেছিলেন। রাষ্ট্রপতিকে তখন তারা স্বীকৃতি দিয়েছে। মাননীয় স্পিকার, এখানে যখন বলে যে 2024-এর ইন্টারিম গভর্নমেন্ট, আমি আসলে কিছু কথা বললে হয়তো অনেকে অন্যভাবে নিবে। এই ইন্টারিম গভর্নমেন্টটা ছিল ভিতরে বাইরে দুই দলের সমর্থনে। তো এক দল ছিল যমুনার অভ্যন্তরে, আর একটা দল ছিল যমুনাকে কিনারে। তো মাননীয় স্পিকার, তখন তারা এখন বলতে পারে যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এখন নাই। আমি এই ভাষায় বলতে চাচ্ছি না, আগে যা ভালো ছিল তা হঠাৎ করে এখন মন্দ হলো কিভাবে, এটা স্ববিরোধিতা। মাননীয় স্পিকার, এর বেশি বলতে চাই না। আমার নতুন দলের নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতি করছে, পুরানো বন্দোবস্তের আদলে জুলাই যোদ্ধারা আওয়ামী যোদ্ধার সাথে সাক্ষাৎ মোলাকাত করতে যায় চট্টগ্রামে, আমি বলতে চাচ্ছি না, এটা আমার বলা ঠিকও না। সুতরাং বন্দোবস্ত নতুন হলে রীতিনীতি সুরত আদলও নতুন হতে হবে। এটা মানে স্পিকার, আমি অনুরোধ করব যাতে এগুলাতে কেউ মনে না করে আর কি। যাই হোক, সেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তো একটা অনির্ধারিত না হলেও এটা নির্ধারণ জনগণ করে দিয়েছিল। কেউ কেউ নির্বাচন তখন চায় নাই, কিন্তু নির্বাচন আদায় করে নিতে হয়েছে। মানে স্পিকার, এখানে সেটা দেশের ইতিহাস সাক্ষী দেবে। তো সুতরাং ওই 4 দিনের সরকার, 4 দিনের দুনিয়া, তো এখন বলতে গেলে যে ও
उम्र दराज मांग के लाए थे 4 दिन, 2 अर्जों में काट गए, 2 इंतजार में, এখন খতম हो गए। তো এটা হচ্ছে শের, আমার কথা না। এখন আমি বাস্তবে আসার জন্য বলছি, আমরা একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, একটা ঐতিহাসিক নির্বাচন হয়েছে, সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে। যারা ইলেকশন অবজারভার্স এসেছিলেন ইইউ সহ সমস্ত দুনিয়া থেকে, তারা সবাই বলেছে বাংলাদেশে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। গত পরশুদিন ইইউর নির্বাচন পর্যবেক্ষণ কমিশনের চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়েছে, আমাদেরকেও দিয়েছে, মাননীয় বিরোধী দলীয় নেতার কাছেও দিয়েছেন। তো তারা বলেছেন নির্বাচন বিশ্বাসযোগ্য, কোনো ইঞ্জিনিয়ারিং দেখা যায়নি। গতকালকের পত্রিকা 1টা 2টা 3টা, আমার কাছে আর বেশি পত্রিকা নাই। কিন্তু মাননীয় বিরোধী দলীয় নেতা এক জায়গায় শেকায়েত করেছেন যে হ্যাঁ, বিএনপি সংস্কারের বিষয়ে টালবাহানা করছে। তা আমি এখন পত্রিকাগুলো ফেলে দিলাম। তিনি আবার বলেছেন যে কোনো দলিলপত্র কাগজ ছাড়া, স্পেসিফিক কোনো কিছু ছাড়া যেন কথা না বলি, কয়েকদিন আগেও বলেছেন। আমি যা বলতে চেয়েছিলাম সেটা বলতে গেলে অনেক সময় লাগবে, বলতে পারছি না। তারপরেও বলি, মানে স্পিকার, এখানে তো ইতিহাস চর্চা অনেক হয়েছে, তো ইতিহাসের আকাশে তো অনেক তারা। বলেছেন 1947-এ মাওলানা মওদুদী সাহেব পাকিস্তানকে চেয়েছিলেন। এইটা মাননীয় স্পিকার আজকে এত বছর পরে, কত বছর হলো তো জানি না, এখন 47 থেকে 2000, তারপরে 25, বোধহয় 75 বছরের বেশি হয়ে গেল, 78 হয়ে গেছে। আজকে এই নতুন ইতিহাসটা আবিষ্কার করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন 1971 সালকে ভালো লাগে না সেটা আমরা বলতে চাই না, কেন ভালো লাগে না সেটা আমরা জানি। কিন্তু 72-এর সংবিধান, 71-এর ইতিহাস, সব কিছুকে এখন স্বীকৃতি দিতে হচ্ছে। আমি বিরোধী দলীয় নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা মুক্তিযোদ্ধাদের ধারণ করেছেন, নিজেরা মুক্তিযোদ্ধা দাবি করছেন এবং মুক্তিযুদ্ধের সেই ইতিহাসকে আপনারা স্বীকার করছেন। সেজন্য দালিলিকভাবে কথা বলি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল গত কয়েকদিন আগে পাশ হয়েছে। এটা ইতিহাস, রেকর্ড, এই পার্লামেন্টের এই লেজিসলেশন সাক্ষী দিবে। আমাদের সকল বিরোধী দলীয় নেতৃবৃন্দ বসা ছিলেন, নার পক্ষেও ভোট দেয় নাই, হার পক্ষেও ভোট দেয় নাই। এনসিপির বন্ধুরা হার পক্ষে ভোট দিয়েছে, সত্য কিনা বলতে পারে। এখানে কি লেখা আছে? সাব্যস্ত ঐতিহাসিকভাবে, এই আইনগতভাবে, উভয় পক্ষের স্বীকৃতিভাবে লেখা আছে, বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হইয়া হানাদার ও দখলদার পাকিস্তানি বাহিনী এবং তাহাদের এই দেশীয় সহযোগী রাজাকার আল বদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছেন। এই সকল বেসামরিক নাগরিক উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত নিম্ন বয়সের সর্বনিম্ন বয়সের মধ্যে এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেল, ইপিআর, পুলিশ বাহিনী, মুক্তি বাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকগণ বীর মুক্তিযুদ্ধে অন্তর্ভুক্ত হইবেন। তার মধ্যে বীরঙ্গনা হয়েছে, নার্স, ডাক্তার, চিকিৎসকদেরকেও বলা হয়েছে। এটার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধার ডেফিনিশন। ইতিহাস সাব্যস্ত হয়ে গিয়েছে, সম্মত হয়েছে। এটা নিয়ে যেন আর কখনো বিতর্ক আমরা না করি জাতীয়ভাবে, এই অনুরোধ থাকলো। বিভক্তি আর চাই না, স্বীকৃত দলিল। মুক্তিযুদ্ধের ডেফিনিশনে কি বলা হয়েছে? 1971 খ্রিস্টাব্দে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের সহযোগী রাজাকার আল বদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজাম ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ, যাহার নাম মুক্তিযুদ্ধ, সাব্যস্ত হয়ে গিয়েছে। ফেলে দিলাম মাননীয় স্পিকার, আর কখনো কথা বলার প্রয়োজন নাই। এখন বাংলাদেশের ইতিহাস নিয়ে যদি আমি কথা বলি 1971 থেকে 2026 পর্যন্ত, এগুলো অনেক কথা ঘাটাঘাটনি হবে। অনুরোধ করেছেন আমরা যেন ওইদিকে না যাই। আমি বিস্তারিতভাবে বলবো না, সম্মত হয়েছি। কিছু কথা রেকর্ডে না রাখলেই নয়। সেজন্য মানে স্পিকার, আমি কি এখানে কাউকে জাতীয় বেঈমান বলতে পারি?
এটা অসাংবিধানিক হবে, হ্যাঁ ঠিক আছে। আমি চাইলে আওয়ামী লীগকে জাতীয় বেঈমান বললাম না 1986 সালে, এবং তাদের যে সহযোগী হিসাবে, সহযোদ্ধা বা হামসফর হিসাবে ইলেকশনে যারা গিয়েছিল তাদেরকে আমি কিছু বলতে চাই, এটাও আমার বলা ঠিক হবে। এখন আসি মাননীয় স্পিকার, এই সংসদে কথা বলবো বলে ইমোশনাল একটু বক্তৃতা দেই। কতকাল অপেক্ষা করেছি, আমার ক্ষেত্রে সেটা 19 বছর, আপনার ক্ষেত্রে কত বছর জানেন? 19 বছরই হবে। মাঝখানে এই সময়গুলোর মধ্যে কত পানি গড়িয়ে গেছে মাননীয় স্পিকার, কত সংগ্রাম, কত ত্যাগ, কত রক্তদান, গুম খুন। আমি নিজে গুম হয়ে নির্বাসনে থেকেছি 9.5 বছরের মতো, বিদেশে গিয়ে জেল খেটেছি। আজকে এগুলো নিয়ে আন্ডারমাইনিং করে যারা করে, তারা কেউ কেউ বিদেশে বসে করে, কেউ দেশীয় দোসররা করে। করে কি কারণে? আমাদের ডেমোক্রেটিক স্ট্রাগলটাকে যারা আন্ডারমাইনিং করার চেষ্টা করে, তারা বাংলাদেশের এই ছাত্র গণ অভ্যুত্থানের ইতিহাসকেও হয়তো একদিন কলঙ্কিত করবে। এককভাবে কেউ কোনো সংগ্রামে জয়ী হয় নাই। 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের ভিত্তি সোপান একদিনে নির্মিত হয় নাই। আমরা জানি এই গণতান্ত্রিক সংগ্রামে আমরা বলা হয় যে মুক্তির মন্দিরে সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। তারপরে কি আছে মাননীয় স্পিকার? যারা স্বর্গগত তারা আজও জানে যে স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি। এগুলো সব কবিতা, গান, আমি হয়তো ঠিকভাবে বলতে পারছি না, বাট ইমোশনালি এই কথাগুলো বলতে হচ্ছে এই কারণে, যারা গুম হয়ে আজও ঘরে ফিরেনি তাদের জন্য অপেক্ষা করছে ইলিয়াসের সন্তানেরা। তার সঙ্গিনী এখনো বাতায়ন খুলে বসে থাকে তার স্বামী কোনোদিন আসবে বলে। আমরা তাদের কাছে কি জবাব দেব? আমার স্ত্রী সন্তানরা যেমন একটা আমার অনিশ্চিত জীবনের সময় অপেক্ষা করেছে, আমি বুঝি সেই ব্যথা। আর কেউ বুঝুক বা না বুঝুক, কবরের মতো একটা জায়গায় 5 ফিট বা 10 ফিটের জায়গায় ছিলাম। আমাদের এখানে আরও অনেক সহপাঠী আছে, সহকর্মী আছে, যে ব্যারিস্টার আরমান আছে, আর অনেকে আছে যারা সেই গুমের শিকার হয়েছে, যারা ফাঁসির কাস্টে ছিল। তাদেরকে কি জবাব দেব? আসুন আমরা এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করি যার প্রত্যাশা আমাদের শহীদরা করেছেন, যার আকাঙ্ক্ষা আমরা করেছি, যার আকাঙ্ক্ষা 71-এর শহীদরা করেছেন। এখন 2024-এর বিষয়ে আমার তরুণ বন্ধু সংসদ মাননীয় চিফ হুইপ বিরোধী দলের বলেছেন, আমি কিছু পয়েন্ট নোট করেছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল তার বক্তৃতা শোনার। আমি অ্যাপ্রিসিয়েট করি, আমরা এমন পার্লামেন্টারিয়ানদেরকে চাই যারা ভবিষ্যতে এই পার্লামেন্টকে লিড করবে, গ্রোমিং হবে। তবে কিছু কথা বলতেই হয়, কারণ মাননীয় স্পিকার, এখানে শিকোয়া আর শেকায়েতের ছড়াছড়ি হয়েছে। আমি শুধু জবাবে শিকোয়া করতে চাই, তার মধ্যে যদি কিছু বলা হয়ে যায় তাতে আমাকে ক্ষমা করবেন। তিনি বলেছেন বিএনপি জুলাই সনদ থেকে সরে গিয়েছে। মানে স্পিকার, বিএনপি জুলাই সনদ থেকে সরে যায় নাই, বিএনপি জুলাই সনদকে আঁকড়ে ধরেছে। দেখেন কত বড় বই, এইখানে যারা দস্তখত করেছে, এটা হাতে লেখা অরিজিনাল বুক। এর মধ্যে 30টা পার্টির মধ্যে 4টা পার্টি সই করে নাই, 26টা পার্টি সই করেছে। আমার ছোট বন্ধু এই নাহিদ সাহেবরা সই করেছেন 16/2/2026 সালে। এটা ফটোকপি ওখানকার লেখা আছে, নোট অফ ডিসেন্ট ব্যতি রেখে গণভোটের গণরায়ের সিদ্ধান্তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে। কেন এই নোট অফ ডিসেন্টের মধ্যে? মানে স্পিকার, এনসিপি জুলাই সনদের দফা 16(4), দফা 22(গ), 2 জায়গাতে নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে। এখন যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা তো স্বীকৃতি দিলই যে নোট অফ ডিসেন্ট দেওয়া জায়েজ। আবার সই যখন করছে তখন বলল যে নোট অফ ডিসেন্ট ব্যতি রেখে গণভোট। সরে কারা গেল? মানে স্পিকার, দালালিকভাবে বললাম, আপনারা সরে গিয়েছেন, আমরা সরে যাইনি। এখন গণরায়, গণভোট, জুলাই আদেশ, জুলাই জাতীয় সনদ, এগুলোর বিষয়ে আমি অনেকবার ভাষণ দিয়েছি, এখানে, ঘরে, বাইরে, সংসদের বাইরে। হয়তো আমার দুর্ভাগ্য বোঝাতে পারিনি, কিন্তু জুলাই আদেশ এবং জুলাই সনদ, এই বিভ্রান্তি চিরতরে মিটে যাক। যে আদেশটা হয়েছে সেই আদেশটা হচ্ছে, এটা যদি আমাদের অনেক বন্ধুরা এখানে মাহমুদুল ইসলামের কনস্টিটিউশনাল লটা নিয়ে আসেন, ব্যারিস্টার সাহেবরা খুলে দেখবেন 490 নম্বর পৃষ্ঠায় লেজিসলেচার সেকশনে কাকে বলা হয়েছে কালারেবল লেজিসলেশন এবং ফ্রড অন দি কনস্টিটিউশন। কিভাবে
পার্লামেন্টের যেটা এখতিয়ার নাই, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি পার্লামেন্ট যদি সেরকম কোনো লেজিসলেশন করে সেটা হবে কালারেবল লেজিসলেশন অ্যান্ড ফ্রড অন দি কনস্টিটিউশন। অনেক ব্যারিস্টাররা আছে, দেখতে পারেন কোন 3rd এডিশনে বোধ হয় 490 পেজ কনস্টিটিউশনাল ল, মাহমুদুল ইসলাম, খুলে দেখুন তারা কিভাবে ইন্টারপ্রেট করেছে। এটাকে বাইবেল বলা হয় কনস্টিটিউশনের, সুপ্রিম কোর্ট মানে। আমি অবশ্য বাইবেল শব্দটা এখানে বলতে চাচ্ছি না। যাই হোক, সেটা কি রাষ্ট্রপতি পারে? লেজিসলেচার যখন বৈঠকে থাকবে না তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে বটে, কিন্তু কোনো অর্ডিন্যান্স দিয়ে সংবিধানের কোনো কানুন, ধারা, উপধারা কোনো কিছুই বাতিল অথবা সংশোধন করতে পারেন না। আর্টিকেল 93 কনস্টিটিউশন। আমি কনস্টিটিউশন করলে আমার উপরে খুব বেশি খ্যাপা হয় সোশ্যাল মিডিয়াতে আজকাল, যা বলে মাননীয় স্পিকার, এটা দেখাও যায় না, শোনাও যায় না। এই বাক স্বাধীনতার নামে যা চলছে। তিনি একটা অর্ডার করলেন, এই যে আমাদের আজকে অর্থমন্ত্রী সাহেব সেটা বলেছেন, আইনমন্ত্রী সাহেবের সমর্থন নিয়ে বলেছে যে তফসিলে, প্রথম তফসিলে সেটা বলা আছে 17 সাবসেকশন 3-তে, পরে পারাতে বলা আছে যে 7th of April 1973 পরে কোনো অর্ডার ইস্যু করার কোনো এখতিয়ার রাষ্ট্রপতির রইল না। অর্ডারই যেটা না, ভয়েড ইন ইস্যু, সেই অর্ডারের উপরে কথা বলছে মাননীয় স্পিকার আমাদের বিরোধী দলীয় সদস্যরা। জনাব নাহিদ সাহেবকে আবারও ধন্যবাদ জানাই যে বলেছে রাষ্ট্রপতি অর্ডার দিতে পারে না, রেকর্ডে আছে, মানে এরপরে তিনি বলছেন যেহেতু এর উপর একটা গণভোট হয়েছে, মাননীয় স্পিকার সাদই যদি জায়েজ না হয় তাহলে পরে লিজিটিমেট হয়ে যাবে না বাকিটা। এটা হচ্ছে মোটামুটি কথা। এখন বলছে গণভোট হওয়ার কথা। হ্যাঁ, আমাদের মাননীয় সংসদ সদস্য জুনায়েদ সাকি সাহেব, আরও অনেকে এখানে যারা ঐক্যমত্য কমিশনের মধ্যে, জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে কাজ করেছেন, সদস্য ছিলেন, বিভিন্ন পার্টিকে প্রতিনিধিত্ব করেছেন, ছিলেন, শাহাদত সাহেব, সেলিম সাহেব আছেন, আমাদের মাননীয় সদস্য তাহের সাহেব আছেন, আরও অনেকে আছেন। গণভোট হওয়ার কথা প্রস্তাব তো আমিই করেছিলাম বিএনপির পক্ষে। কিসের উপরে করেছিলাম? জুলাই জাতীয় সনদের যখন আপনারা আইনগত ভিত্তি চাচ্ছেন যে এটার একটা আইনগত ভিত্তি রচনা করার দরকার, আমরা বললাম যে ঠিক আছে, সার্বভৌম জনগণের কাছে যাই, তারা এই জুলাই সনদের পক্ষে আছে কিনা আমরা জেনে নেই। একটা রেফারেন্ডাম হতে পারে, রেফারেন্ডামের জন্য একটা অধ্যাদেশ হবে, হলো, সম্মত হলো। জুলাই জাতীয় সনদের উপরে গণভোট তো আমরা মানেই মাননীয় স্পিকার। জনগণ ভোট দিয়েছে, আমার নেতারা বলেছে যে গণভোটের পক্ষে হ্যাঁ বলুন, বলেছে। কারণ এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে হঠাৎ করে একটা নাজিল করলো যে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ নামে একটা জিনিস, না বাস্তবায়ন আদেশ 2025 11 নভেম্বর সম্ভবত, কোথায় গেল বইটা, যাই হোক। এখন হ্যাঁ, এইটা হচ্ছে 13 নভেম্বর 2025। এইটা নাজিল হলো মাননীয় স্পিকার, কেউ বলেও নাই, সম্মতও হয় নাই, আলোচনাও হয় নাই। তো সেই জন্যই আমি রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করছিলাম, মাননীয় রাষ্ট্রপতি এই আদেশকে আপনি জারি করতে পারেন? তার উপর অনেকে ট্রল করেছে, তিনি বলেছেন যে আমি তো পারি না, আমাকে পারাচ্ছে, সেই জন্যে অনেক ট্রল হয়েছে তো তাই। এখন কথা হলো, যিনি ইস্যু করছেন তিনি কেন ইস্যু করলেন সেই প্রশ্ন তাকে করেছি। এবং এই আদেশের পরে যেই গণভোট অধ্যাদেশটা দেয়া হলো, সেই গণভোট অধ্যাদেশ, আমরা তো গণভোটের জন্য অধ্যাদেশটা মানি, কিন্তু গণভোটের অধ্যাদেশের মধ্যে কি কখনো মানে স্পিকার এই রকম তফসিল দিতে পারে? জুলাই জাতীয় সনদের এই 48টা তফসিল এখানে দেয়া আছে, দিয়ে নোট অফ ডিসেন্টের কোনো পোর্শন এখানে রাখা হয় নাই। ইট ইজ অলসো এ ফ্রডুলেন্ট অর্ডিন্যান্স, যে 30টা প্রভিশন আউট অফ 48। এখানে বলা হচ্ছে মানে স্পিকার 4টা প্রশ্ন দেয়া হলো, সেই প্রশ্নগুলো 3 নম্বর সেকশনে আছে। সেই প্রশ্নগুলোর মধ্যে 3.5টা জুলাই সনদের সাথে সামঞ্জস্য আছে, আধাটা প্রশ্ন নাই। সেই আধাটা প্রশ্ন হচ্ছে ওই অবৈধ জুলাই আদেশের উপর ভিত্তি করে। এখন যেটা প্রথম থেকেই অবৈধ, ভয়েড ইন এব ইনিশিও, এবং সেই জিনিসটার উপরে
কোনো রকম সম্মতি ছিল না, রাজনৈতিক সমঝোতা ছিল না, জুলাই জাতীয় সনদের যে স্বাক্ষরিত দলিল তার সাথে কোনো মিল ছিল না। এবং সেই এরকম একটা আদেশ কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে মাননীয় স্পিকার? এবং সেই প্রেসিডেন্টের কি ক্ষমতা আছে? আমরা তো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যে নোট অফ ডিসেন্টের অংশ দিয়েছে সেই মতে আমাদের নির্বাচনী ইশতেহার আমরা উল্লেখ করেছি প্রত্যেকটা দফা। আমার সাথে নির্বাচনী ইশতেহার আছে এবং প্রত্যেকটা দফা যেখানে নোট অফ ডিসেন্ট আছে নির্বাচনী ইশতেহার উল্লেখ করতে যাই আমাদের 3 পাতা বৃদ্ধি পেয়েছে সেটার বহর। তারপরে জনগণের কাছে আমরা গিয়েছি, সেই ম্যানিফেস্টোর উপর আমাদেরকে 51% ভোট দিয়েছে। সংখ্যার দিক থেকে 213টা না 14 জন আমরা এখানে সংসদ সদস্য আছি মাননীয় স্পিকার। এখন সেটা কথা বলছে একটু আগে মাননীয় সদস্য জনাব তাহের সাহেব যে 2/3 মেজরিটির পরিণতি আমরা জানি। মাননীয় স্পিকার, 2/3 মেজরিটি না হলে 1979 সালে 5ম সংশোধনী হতো না, বাকশাল বিলুপ্ত হতো না, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না এবং জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স কায়েম হতো না, আর্টিকেল 96 আসতো না, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আসতো না, এই দেশে মুক্ত গণমাধ্যম আসতো না, এগুলো কিছুই আসতো না। এবং 2/3 মেজরিটি না হলে শেষ পর্যন্ত আমরা আজকে এইখানে যে এসছি জনগণের জন্য প্রত্যাশা পূরণ করার জন্য, আমরা হয়তো সেই সংবিধান সংশোধনী করতে পারতাম না। আমরা অ্যাপ্রোচ করেছি প্রথম দিকের ভাষণে অন বিহাফ অফ দি লিডার অফ দি হাউস দ্যাট আসুন আমরা একটা সংবিধান সংশোধনী বিশেষ কমিটি করি রুলস অফ প্রসিডিউরের 266 অনুসারে। ওখানে টার্মস অফ রেফারেন্স থাকবে, আমরা আলোচনা করব। এখানে জুলাই জাতীয় সনদ সহ আন্ডার দি সান এনিথিং উই ক্যান ডিসকাস দেয়ার। এবং আমরা একটা লেট আস হ্যাভ এ কনস্টিটিউশন ফর দি ফিউচার জেনারেশন। আমরা এখানে আলোচনা করব, কম্প্রোমাইজ করব, আলাপ আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে আমরা সেই কনস্টিটিউশনটা গ্রহণ করব। তারা বললেন সংস্কার পরিষদ করতে হবে। আপনারা যদি সংশোধনীকে সংস্কার মনে করে মনে মনে খুশি হতে পারেন, অসুবিধা কি? আসুন ওখানে আলোচনা করি। আপনারা গতকালকে আইনমন্ত্রী সাহেব প্রস্তাব করেছেন যে আমরা সংবিধান সংশোধনী কোন কমিটি করতে চাই, আমরা 12 জনের নাম ঠিক করেছি, আপনারা দয়া করে 5 জনের নাম দেন। আপনারা বললেন যে আমরা এখনো সিদ্ধান্ত নেই, পরে জানাবো। তো জাতি শুনলো যে আমরা চাচ্ছি, আপনারা চাচ্ছেন না। যাই হোক, এখনো সময় আছে, চাইতে পারেন। নেভারদিলেস বলা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ কেন করা হচ্ছে না? মাননীয় স্পিকার, অনেক কাগজ আমি দালিলিকভাবে দেখাতে পারি, দেখানো ঠিক হবে কিনা জানি না। এই হচ্ছে একটা ইন্টেনশনাল অর্ডার 19/1/2026 আইন উপদেষ্টা সাহেব সই করছে আইন মন্ত্রণালয়ে, যে ব্লু কালারের এই সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরমের নমুনা হবে। কি এখতিয়ার আছে? সংবিধানের তফসিলে আর্টিকেল অনুসারে 148 মনে হয় যে তফসিলগুলো 3য় তফসিলে আছে, ফর্মগুলো। হ্যাঁ, আমি বললাম, বললে রিপিট করেন না, 148 ঠিকই আছে। এখন অন্তত জনগণ বিশ্বাস করে এই যে ব্লু পেপারে আইন উপদেষ্টা সাহেব সই করে দিলেন যে ব্লু পেপারে এই সংবিধান সংস্কার পরিষদের শপথ ফর্ম হবে। কোথায় পেয়েছে? পদে পদে তারা সংবিধান ভায়োলেশন করেছে। এর উপর ভিত্তি করে ফাইল ইনিশিয়েট হয়েছে আরো আগে। তখন তো মাননীয় স্পিকার গণভোট হয় নাই। 19 জানুয়ারিতে 2026 কি গণভোট হয়েছে? যে গণভোটের অনুবলে যে সব জায়েজ করতে যাচ্ছে, এটা তো বিফোর দ্যাট, ডকুমেন্টারি কথা বলছি। তারপরে এই সংসদ সচিবালয় থেকে 16/2 তারিখে নির্বাচন কমিশনে চিঠি দেয়া হলো যে আপনারা তৈরি থাকেন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার 2টা করে শপথ আপনাকে পড়াইতে হবে। কোথায় পেল মাননীয় স্পিকার? এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের একটাই ফল্ট, তারা এই চিঠির অনুবলে এসে রেডি হয়ে গেছে যে আমরা 2টা শপথ নেব। আমরা বললাম যে না, আমরা এখনো এই কনস্টিটিউশনের ভিতরে আছি, যদি সংশোধন হয়ে সংস্কার পরিষদ গঠন হয় তখনকার বিষয় তখন দেখা যাবে, আমরা আপাতত এমপি হিসেবে শপথ নেই। আমার বিরোধী দলের বন্ধুরা 2টা শপথ নিছে, তাইলে প্রথম শপথের কি হবে? এমপি হিসেবে শপথেরটা সেটা কানুন বলবে। সুপ্রিম কোর্টে যে রিট দাখিল করা হয়েছে সেইখানকার অবজারভেশন কি আছে সেটা তখন তারা বলবে।
তা আমি এখন ওই যে জবাবেশিকুয়া করতে করতে তো আমার আসল আলোচনায় যেতেই পারি না মাননীয় স্পিকার। তা এখন আপনাকে আমি সময় দেওয়ার জন্য অনুরোধ করতে পারবো না, সুতরাং আমি আসি যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে যে কমিটির প্রস্তাব আমরা করলাম সেখানে যে আপনারা এখনো সম্মতি দিলেন না, তাহলে কি আমরা পঞ্চদশ সংশোধনী নিয়ে এই সংসদে চলবো, এই দেশ চালাবো? পঞ্চদশ সংশোধনী যেখানে 55টা দফা আছে, সেই দফার মাত্র 6টা দফা মাননীয় হাইকোর্ট ডিলিট করে দিয়েছেন বা নন কনস্টিটিউশনাল ঘোষণা করেছেন, নন অ্যাস করে দিয়েছেন। তার মধ্যে বলা যায় আপনার 7A&B, যেটা বলা হয় যে ফ্রড অন দি কনস্টিটিউশন, যেটা কালারেবল রেজিস্ট্রেশন হয়েছে, এখতিয়ারে নেই, ভবিষ্যৎ পার্লামেন্টের এখতিয়ার তারা খর্ব করে, সেটা করেছে। তারপরে আর্টিকেল 58A, ওইটা ক 2 পরিচ্ছেদ যেটা আছে আর কি, আপনার তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করেছিল, সেটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছে। 44 সাবসেকশন 2 করেছে, যেটা জুডিশিয়ারির ব্যাপার, আপনার হাইকোর্ট ডিভিশনের একটা এখতিয়ারকে লোয়ার লেভেলে ডিস্ট্রিক্ট কোর্ট লেভেলে নিতে চেয়েছিল, সেটা তাদের ভালো লাগে না, যেহেতু কনস্টিটিউশনাল কোর্ট হচ্ছে হাইকোর্ট, আর ওগুলো হচ্ছে যে কোর্ট বাই ল, ক্রিয়েটেড বাই ল, সেই জন্য করেছেন। তারপরে আর কি হলো, গণভোটের 142টা তারা অবৈধ ঘোষণা করেছিল 15th অ্যামেন্ডমেন্টে, সেটাকে তারা আনকনস্টিটিউশনাল ঘোষণা করলো। এই 5টা 6টা বাদে বাকি 55-এর সব কিছু তো রয়ে গেছে মাননীয় স্পিকার। হ্যাঁ, সবাই ঠিকই বলে যে ওখানে একজনের ছবি ওঠানোর কথা, আপনারা ওঠাচ্ছেন না কেন? যদি আপনারা সংবিধান সংশোধনে রাজি না হন, তাহলে তো ছবি লাগাতে হবে। আপনারা কি সেটা চান? আমরা চাই মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আমরা ধারণ করি, প্রিয়াম্বলে সংবিধানের মূলনীতি এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল 8-এ, সেটা যদি আমরা সংবিধান সংশোধন না করি, তাহলে তো ধারণ করতে পারবো না মাননীয় স্পিকার। এগুলো জনগণ জানুক, সেই জন্য আমি এখন আহ্বান জানাচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন আমরা একটা সোভারেইন, ইন্ডিপেন্ডেন্ট এবং ইউনিটারিস রিপাবলিক। এই রিপাবলিকের মানি আসছে হলো রেস পাবলিকা থেকে, এটা জনগণের সম্পত্তি, রেস মানি জিনিস। এই রিপাবলিকের মালিক জনগণ। আপনারা অনেকেই বক্তৃতা দিয়েছেন যে কনস্টিটিউশন তো মানুষের জন্য, মানুষ কনস্টিটিউশনের জন্য না, 100% সত্য। সুতরাং এই রিপাবলিকের যে মালিক জনগণ, তাদের পক্ষে যদি আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে এই সংবিধান সংশোধনী কমিটিতে আসতে হবে। মানে স্পিকার, বর্তমান দুনিয়াতে উইথ নিউ গ্লোবাল অর্ডার, নিউ গ্লোবাল ইকোনমিক অর্ডার, নিউ গ্লোবাল সাউথ, ব্যালেন্স অ্যান্ড ইমব্যালেন্স, এগুলো সবগুলোর সাথে তাল মিলিয়ে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিশ্ব স্বীকৃতি পেয়েছেন। 100 ইনফ্লুয়েন্সিয়াল লিডার্স অফ দি ওয়ার্ল্ড যে তালিকা হয়েছে তার মধ্যে পেয়েছে। আমরা তার নেতৃত্বে আছি, আমরা পেয়েছি তার কাছ থেকে প্ল্যান। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা সবাই বলি উই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান কি এবং সেই প্ল্যানের বাস্তবায়ন কি জাতি দেখতে শুরু করেছে মাননীয় স্পিকার। বিএনপি প্রতিশ্রুতি দেয়, বিএনপি প্রতিশ্রুতি রাখে। বিএনপির ইতিহাস 1971 সালের ইতিহাস, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। বিএনপির ইতিহাস 7ই নভেম্বরের ইতিহাস, এই দেশের সংবিধান এবং এই রাষ্ট্রকে রক্ষা করার ইতিহাস। বিএনপির ইতিহাস 1979 সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। বিএনপির ইতিহাস 1991 সালে এই দেশের সংসদীয় রাজনীতি প্রবর্তনের ইতিহাস। বিএনপির ইতিহাস 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রতিষ্ঠার ইতিহাস। বিএনপির ইতিহাস 1990, 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের বারবার গণতন্ত্রকে রক্ষা করার ইতিহাস। মাননীয় স্পিকার, সময় তো চলে গেল, মাগরিবের আজান পর্যন্ত অন্তত যাই, আপনি তো গরিব বিচাই দিতে পারেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আর 11 মিনিট পরে আজান হবে, তো ওই যে ঠিক আছে, আমি আন্দাজে বয়ান করবো না মাননীয় স্পিকার, আর আপনি 10 মিনিটের মধ্যে শেষ করে দেন। ঠিক আছে, মাচ অবলাইজ। যাই হোক মাননীয় স্পিকার, আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে যা চলছে বাক ব্যক্তির স্বাধীনতার নামে, সেটাকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, আমরা যদি নিজে নিজে নিয়ন্ত্রণ না হই, এই জাতিকে আমরা কোথায় নিয়ে যাব জানি না। কিছু আছে বিদেশে, কিছু আছে দেশে, কিছু আছে ঘরে। এখানে আমরা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম অফ
প্রেস বলে কথা থাকে, এটাও আর্টিকেল 39-এ বিবৃত আছে। বাট ইট ইজ সাবজেক্ট টু রিজনেবল restriction imposed by the law in the greater interest of the state and public order. আরও কিছু কিছু আছে, তো সেই রিজনেবল রেস্ট্রিকশনটা তো কোর্ট দয়া করে বলতে পারে। আমরা আইন মন্ত্রণালয়কে, সংসদ বিষয়ক মন্ত্রীকে বলতে পারি যে এই রেস্ট্রিকশনগুলো কি আমরা এনাক্টমেন্টে আনতে পারবো? না হলে পিতার সাথে কন্যাকে জড়িয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী কন্যাকে সহ জড়িয়ে যেভাবে বাংলাদেশে এই স্বাধীনতার নামে যেভাবে কুৎসিত কলঙ্কিত ধারা হচ্ছে, এটা বেশি দূর এগোতে পারবে না মাননীয় স্পিকার। আমরা পারবো না, আমাদের কালচারটা নষ্ট হয়ে যাবে, সামাজিক সোশ্যাল হারমোনি নষ্ট হয়ে যাবে, রিলিজিয়াস হারমোনি নষ্ট হয়ে যাবে, আমাদের এখানে অনেক কিছু অনাচার হবে। সেই জন্য অনেক সময় মাননীয় স্পিকার আমরা বলি যে আমরা তো কাউকে উল্লু ডাকতে পারি না এই মহান সংসদে, পারি না। কিন্তু এখন যে পরিমাণে দেখছি আবারও যে বরবাদ গুলিস্তা के लिए एक ही उल्लू काफी है, तो अभी घर घर बोले जे अगर हर शाख पे उल्लू बैठे हैं तो अंजाम गुलिस्ता क्या होगा। এখন যেভাবে ঘরে ঘরে আমরা এগুলাকে দেখছি দেশে বিদেশে, আমি নাম নেব না, অনেক ইউটিউবার এটা সেটা আছে মাননীয় স্পিকার, মনে হয় যেন পৃথিবীর একমাত্র বাক স্বাধীনতা তাদের আছে আর আমরা এখানে সব নিরহ জনগণ। কাউন্টার করলে বলে যাবে যে এটা বলেছে, আরো গালিগালাজ শুরু হবে। গালিগালাজের প্রতিযোগিতায় যদি মাননীয় স্পিকার কেউ চ্যাম্পিয়ন হতো, দেশে বিদেশে অনেকেই আছে, নাম বলবো না। যাই হোক, এখন আমি অনুরোধ করবো আমার নবীন বন্ধুদের, ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটা দল নিঃশেষ হয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা সবাই জুলাইয়ের চেতনাকে যেন রাজনৈতিক ব্যবসা হিসেবে ব্যবহার করি। জুলাই আমাদের সবার, জুলাই আমাদের চেতনা, কিন্তু আমরা নেব স্পিরিটটা। জুলাই কি চেয়েছিল, আমাদের শহীদরা কি চেয়েছিল, আমাদের ছাত্র গণ অভ্যুত্থানের মূল স্পিরিট কি ছিল, এটাকেই আমরা ধারণ করি। কিন্তু কৃতিত্বকে যেন আমরা ধারণ না করি, আমরা কেউ কৃতিত্ব নেব না। এই দেশের সকল জনগণ যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ায়, সেই 2009 থেকে 2024 পর্যন্ত এই রক্তের সোপান মাটি দিয়ে যারা এসছে, সবাই এর কৃতিত্বের দাবিদার, আমরা কেউ না। আমরা হয়তো কেউ কখনো সেই ধারাবাহিকতায় গুম হয়েছি, ফাঁসির কাস্টে গিয়েছি, কেউ আজও পর্যন্ত ফিরে আসে নাই, সবাই আমরা ভাগিদার। সুতরাং আমি বলবো, আমরা এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বললাম, এই জাতীয় বক্তব্য যেন আমরা না দিই, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, সেই হিসাবে যেন আমরা যাই। আমি একটা বিষয় ভুলে যাচ্ছি, আমরা এই শোকের দিনে নিজেরা বোধহয় আওয়ামী লীগের সময় নির্যাতনের, নিপীড়নের, লুটপাটের কাহিনী সবাই ভুলে যাচ্ছি মাননীয় স্পিকার। নিজেদের মধ্যে আমরা মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা, ৭১-৭২ করতে করতে আমরা যেন সেই স্মৃতি বিস্মৃত হয়ে যাচ্ছি, সেটা যেন আমরা না বলি। ক্ষুদ্র একখান কাগজ নিয়ে এসেছি মাননীয় স্পিকার, স্টেট অফ দি স্টেট ইকোনমি, হোয়াইট পেপার অন স্টেট অফ দি বাংলাদেশ ইকোনমি since 2009 to 2023. It is made by and headed by দেবপ্রিয় ভট্টাচার্য, আপনারা জানেন, রিনাউন্ড ইকোনমিস্ট। একটা শ্বেতপত্র সেল করেছিলেন ইন্টারিম গভর্নমেন্টের সময়। কি বলেছে তারা আওয়ামী লীগের সময়ের এই কাহিনী, শুধু আর্থিক লুটপাটের কথা বলছে। বিটুইন 2009 and 2023 illicit financial outflows average $16 billion annually, more than double the combined value of the foreign aid and FDI inflows. এখন বলছে সেগুলো দিয়ে আমরা এই যে হ্যাভিং ট্যাক্স এক্সাম্পশনস কুড ডাবল দি এডুকেশন, আমাদের এডুকেশন ফান্ডকে দ্বিগুণ করা যেত, অ্যান্ড ট্রিপল হেলথ এডুকেশন, 3 গুণ করা যেত স্বাস্থ্য বাজেটের। তারপরে বলছে পাবলিক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 70% পর্যন্ত অ্যাভারেজ কস্ট বাড়ানো হয়েছে, ওভার 5 years টাইম বাড়ানো হয়েছে। এখানে 2,80,000 কোটি টাকা বাংলাদেশের অপচয় হয়েছে মাননীয় স্পিকার। আপনাদের ডিস্টর্টেড করেছে সাপ্লাই চেইন, এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে, পলিটিক্যাল কনসিডারেশনে যে সমস্ত লোন দেওয়া হয়েছে তার পরিমাণ এত বেশি, বলছে যে 14টা ঢাকা মেট্রো সিস্টেম করা যেত, 24টা পদ্মা ব্রিজ বানানো যেত তা দিয়ে, আওয়ামী লীগের ইতিহাসের সময়। লেবার মাইগ্রেশনের মধ্যে দিয়ে ওভার দি লাস্ট ডিকেডস বিডিটি বাংলাদেশ টাকায় 13 লক্ষ কোটি টাকারও বেশি, 1.34 ট্রিলিয়ন। এটা শুধু
ফানেলড হয়েছে, সাইফন্ড হয়েছে ফন্ডের মাধ্যমে বিদেশে আওয়ামী লীগের সময়। আর সোশ্যাল সেফটি নেটওয়ার্কের সময় বলেছে বিষয়ে যে ভালনারেবল পিপলের ক্ষেত্রে অ্যাজ পার 2022 73% of the social safety net beneficiaries were classified as non-poor. তার মানে আওয়ামী লীগের বিবেচনায় যারা যারা দরিদ্র তাদেরকে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসছে, অর্থাৎ ধনীরা এই সমস্ত সেফটি নেটওয়ার্কের মধ্যে ছিল। এই হয়েছে একটা টোটাল করাপশনের চিত্র। মানে স্পিকার, এর বেশি বলবো না, শুধু এখানে একটা মুদ্রা লাইন যে 2009 থেকে 2024 এই সময় পর্যন্ত আওয়ামী রেজিমে 30 লক্ষ কোটি টাকা প্রায় বিদেশে পাচার হয়েছে। এই সেই রিপোর্ট বলা হয় 29 লক্ষ 25 হাজার, এটা অ্যাপ্রক্সিমেটলি 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। মাননীয় স্পিকার, এই হলো আওয়ামী চিত্র। আর আমরা এখানে বাহাস করতেছি কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না। আমরা আসুন সবাই সম্মিলিতভাবে বিদেশে পাচারকৃত এই সমস্ত অর্থ ফেরত আনার ব্যবস্থা করি। আজকে শুনে আরো খুশি হয়েছে মাননীয় স্পিকার যে বলে যে আমরা তো বিরোধী দল না। হ্যাঁ, আপনারা বিরোধী দল, আপনারা সরকারি দলে আসার জন্য কসরত করবেন, এটাই হচ্ছে নিয়ম, এটাই পার্লামেন্টের রীতি। তবে আমি জেনে আরো খুশি হয়েছি যে আপনারা শ্যাডো মিনিস্ট্রি করেছেন, ছায়া মন্ত্রিসভা। ছায়া মন্ত্রিসভা করলে মাননীয় স্পিকার দুইটা লাভ, একটা হলো যে দায়িত্ববোধ বাড়ে, আর একটা হলো যে উজিরে খামকা অথবা মন্ত্রী ভাবের একটা সুখ পাওয়া যায়। তো আমি অভিনন্দন জানাই যে আসুন আমরা শ্যাডো মিনিস্ট্রি হিসেবে আপনারা ডিক্লেয়ার করুন, কাউন্টার পার্ট হিসাবে আমার বিপরীতে মনে হয় আমার সোজাসুজি আছে হোম মিনিস্টার সাহেব শ্যাডো। আমরা পরস্পর তথ্য বিনিময় করব, আমরা যোগাযোগ রাখবো, কথা বলব। তবে না, আমি আপনাকে হোম মিনিস্টার খেতাব দেশে সুখী হওয়া দরকার। তো যাই, মাননীয় স্পিকার ব্যাংকের বিষয়ে কথা বলে যে না আমাদের কোনো ব্যাংক ট্যাঙ্ক নাই, কিন্তু আবার যখন কথা বলছে তার মধ্যে আবার কৃতিত্ব অন করছে যে কিছু সংখ্যক লোক করেছে, সেটা কৃতিত্ব নিয়েছে। মাননীয় স্পিকার, ব্যাংক টাকা তো ভালো, অস্বীকার করার দরকার কি? তবে শুধুমাত্র দুষ্ট লোকেরা বলে যে কত পার্সেন্ট শেয়ার কার আছে এটা একটু খোলাসা করা দরকার। তাহলে পরে এই যে ব্যাংক দখল হয়েছে মাননীয় স্পিকার ইন্টারিম গভর্নমেন্টের সময়, ব্যাংক দখল হয়েছে আওয়ামী লীগের সময়, দখল হয়েছে, স্টাইলটা একটু ভিন্ন ছিল মাননীয় স্পিকার। কেউ সরকারি ইন্টেলিজেন্স ব্যবহার করে হোটেলে ডেকে নিয়ে এসে করেছে, আর কেউ সরাসরি নারাই তকবীর আল্লাহু আকবার বলে নেমেছে। স্টাইলটাই ছিল ভিন্ন, দখল হয়েছে মাননীয় স্পিকার। এখন আমি চাই না মাননীয় মন্ত্রী শেষ করেন। আমার সময় কমে যাচ্ছে। যাই হোক মাননীয় স্পিকার, এই সংস্কার না নিয়ে কথা বললে মানুষ আবার আমাকে গালি দিবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় তিনটা শব্দ খুব বেশি বাজার পেয়েছে, একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। তবে নির্বাচনটা বলেছে যে সংস্কার এবং বিচার সমাপ্ত হওয়ার পরে যদি কোনো সময় হলেও হতে পারে, এইভাবে ছিল নির্বাচনের বিষয়টা। তো সংস্কারের জন্য শ্বেত শুভ্র কেশের আমার কিছু বড় ভাই বুদ্ধিজীবী বিদেশ থেকে অবতরণ হয়েছিল, নাম যেহেতু এখানে উপস্থিত নেই নিতে পারবো না মাননীয় স্পিকার। তারা মাথায় টুপি ভর্তি করে অলৌকিক কিছু সংস্কার নিয়ে দেশে অবতরণ করলে পরে আমরা সংস্কার কমিশনে আলাপ আলোচনা করতে 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 এই জুলাই জাতীয় সনদটা এই পর্যন্ত প্রণয়ন হয়েছে। এখানে একটা বিষয় উঠে এসছে, মনে হয় মাননীয় সদস্য তাহের সাহেবের বক্তৃতার মধ্যে, যে নোট অফ ডিসেন্ট দেওয়ার কথা তো ছিল না সম্মতভাবে। এখানে জুনায়েদ সাহেব বক্তৃতা দিয়েছিলেন, যখন 70 অনুচ্ছেদের বিষয়টা প্রথম ডিসাইডেড হয় ঐকমত্য কমিশনের, জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম দিকের সবাই, তখন সবাই নোট অফ ডিসেন্ট সহ এইভাবে ঐকমত্য হলেন যে দুইটা বিষয়ে সবাই একমত। তবে বিএনপি সহ কয়টা দল আরও মনে করে সংবিধান সংশোধনী এবং জাতীয় নিরাপত্তার বিষয়টি এই 70 অনুচ্ছেদের ভিতরে থাকতে হবে। সেই দিন থেকে ডিসাইড হলো নোট অফ ডিসেন্ট সহকারে জুলাই জাতীয় সনদ প্রণীত হবে, এবং নোট অন ডিসেন্ট সহকারে আপনারা স্বাক্ষর করেছেন, এখানে স্বাক্ষর আছে বড় বড় হাতের স্বাক্ষর, আমরাও স্বাক্ষর করেছি। আসুন সেই জুলাই সনদকে বাস্তবায়ন করি। আপনি আজানের অপেক্ষায় আছেন?
আচ্ছা চালান, আজান পর্যন্ত বলেন। ঠিক আছে, মানে স্পিকার খাঁটি প্র্যাকটিসিং মুসলিম তো আজান দিলে নিজে নিজেই বন্ধ হয়ে যাব। যাই হোক, মানে স্পিকার, আমি আসলে বলতে চেয়েছিলাম সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এই সংস্কার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটা টেনে নিয়ে গেছেন এবং জনাব তারেক রহমান এই সংস্কারের প্রস্তাব দিয়েছেন, 31 দফা প্রণয়ন করেছেন। আমরা নির্বাচনী ইশতেহারে সেটা ধারণ করেছি। জুলাই জাতীয় সনদের মধ্যে আমরা অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছুই পাইনি, যেগুলো আমাদেরকে 31 দফার ভিত্তিতে করতে হবে। সংবিধানে অনেক কিছু আনতে হবে, যা আমরা সম্মত হয়েছিলাম জুলাই জাতীয় সনদে সেরকম অনেক বিষয় আসেনি। যেমন সংবিধানের 3টা তফসিল, জনাব শেখ মুজিবুর রহমানের ভাষণ সহ সব কিছু সংবিধান হয়ে গেছে মাননীয় স্পিকার। এগুলো আমাদেরকে তো বিলুপ্ত করতে হবে। পঞ্চদশ সংশোধনীর সমস্ত তফসিলগুলো 5, 6 এবং 7 তফসিলগুলো আমাদের বিলুপ্ত করতে হবে। একমত হয়েছিলাম, সনদে আসে নাই, একটা বাদ গিয়েছে। আমরা একমত হয়েছিলাম এই সমস্ত ছবি টানানোর কার কার যেন একটা বিধান আছে আর্টিকেল 4-এ, সেই ছবি টানানোর বিষয়ে আমরা ছবি বিলুপ্ত করার জন্য ঐকমত্য কমিশনের প্রস্তাব, সংস্কার কমিশনের প্রস্তাবে আমরা একমত হয়েছিলাম। কিন্তু সনদ যখন স্বাক্ষর করলাম তখন ওইটা নাই, বললো যে 2-1টা বামপন্থী দল নারাজ হয়ে গেছে, এটা থাক। তাই বললাম এখানে যদি আপনারা খুশি করার জন্য সনদ স্বাক্ষর করেন তো করতে পারেন, কিন্তু মাননীয় স্পিকার আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সব কিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। যখন অবৈধ এই যে আনকনস্টিটিউশনাল এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার একটা প্রেসিডেন্ট জারি করলেন, আমরা ফুল বডি স্ট্যান্ডিং কমিটি আমরা প্রেস ব্রিফিং করে গুলশান অফিসে বলেছি যে বিএনপি এবং অন্যান্য আমাদের সাথে যারা আছে যুগপৎ আন্দোলনে, তারা আমরা কেউ জুলাই জাতীয় সনদের বাইরে অন্য কিছু মানতে রাজি না। রেকর্ডেড আছে, ভিডিও আছে, প্রেসে আছে, সব জায়গায় আছে, ঘোষণা আছে। আজান দিয়েছে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় সদস্যবৃন্দকে আপনাদের ধৈর্য সহকারে বক্তব্য শোনার জন্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ,